আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছি, সবাই একটু জানাও তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা? আমাকে দেখা যায়, আমাকে স্পষ্ট শোনা যায়। হুম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অনেকগুলো পেজ থেকে এই লাইভ ক্লাসটি চলছে। মিহিরজিকে পেজ থেকে যারা যুক্ত হয়েছো, যারা অর্ণব স্যার পেজ থেকে যুক্ত হয়েছো, যারা অপটিক নার্সিং পেজ থেকে যুক্ত হয়েছো, কর্নিয়ার পেজ থেকে যুক্ত হয়েছো, রাশেদ স্যার থেকে যুক্ত হয়েছো, যে যেখান থেকে যুক্ত হয়েছো, সবাইকে ক্লাসে আমন্ত্রণ জানাই। ঠিক যেমনটা ঘোষণা দিয়েছিলাম, যেমনটা বলছিলাম, আবারও ক্লাসে আসবো। আজকে আবারও ক্লাসে চলে আসছি। কাজেই আমি একটু সবার কাছ থেকে কিছু কমেন্ট নিয়ে একটু দেখতে চাই যে ঠিকঠাক মতো আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে আছো একটু বলো তো। তোমরা কে কোথা থেকে আছো আজকের এই ক্লাসে? কোথা থেকে তুমি আজকের এই ক্লাসটা দেখছো এটা আমাকে একটু জানাও। আজকের ক্লাসে তুমি কোথা থেকে দেখছো? আমাদের সাথে 161 জন যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি আমার সাথে কোথা থেকে যুক্ত আছো? আজকে খুব বেশি সময় কথা বলবো না, খুব অল্প সময় কথা বলবো। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে। এবং তোমরা জানো আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেটা নিয়েও তোমাদের একটা গাইডলাইন আমি আজকে দেওয়ার চেষ্টা করব। মানে তুমি যে আগামীকাল কি কি করবে এই বিষয় নিয়ে একটা গাইডলাইন দিব। পরীক্ষার হলে তোমার কি করা উচিত, কি করা উচিত না। তার আগে আজকে আমাদের যে এএফএমসি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের যে প্রশ্ন সলভ ক্লাস, আমরা একটু সেটাতে যেতে চাই। প্রশ্নগুলো কেমন হয়েছে, প্রশ্নগুলো কেমন হয়েছে, প্রশ্নকর্তার সাইকোলজি কেমন, কেমন ধরনের প্রশ্ন আসলে হয়েছে এইবার, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করতে চাই। খুবই সহজ প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝবে। আচ্ছা, আমি একটু 1 নম্বর প্রশ্নের দিকে তাকাবো। প্রশ্ন নাম্বার 1। আচ্ছা, তার আগে বলি যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের সাধারণ জ্ঞানে আসলে আহ সাধারণ জ্ঞান আসলে কি হয়? সাধারণ জ্ঞান আসলে 10টা সাধারণ জ্ঞান আসে, 10টা জিকে আসে। তো সেগুলোই আমরা আজকে আলোচনা করব এবং ব্যাখ্যা করব প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। ওকে, 1 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই। প্রশ্ন নাম্বার 1। 1 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই। কত নম্বর প্রশ্ন বললাম? 1 নম্বর প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে শুরু হয়েছে? 1 জুলাই 2024। 1 জুলাই 2024 সালে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে শুরু হয়েছে? 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখে 2024 সালে এই আন্দোলনটা শুরু হয়েছিল। এবং এই আন্দোলনের ফলেই তো শাসনের পতন ঘটে, সরকারের পতন ঘটে, তাই না? আমরা কি জানি যে সরকারের পতন কবে ঘটেছে? আমরা দেখেছি যে সরকারের পতন ঘটেছে 5 আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি। আমরা এগুলো আলোচনা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমাদের ক্লাসে। তাহলে প্রথম শহীদ আবু সাইদ কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? তাহলে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, যে বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তাকে স্মরণ করে উত্তরবঙ্গের যে বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আমাদের আবু সাইদ, তিনি। তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অ্যান্সার কি ছিল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। ইংরেজি বিভাগের ছাত্র ছিল সে, ইংরেজি বিভাগ। তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত অনেকগুলো শব্দ আছে, যেমন মব জাস্টিস, যেমন মব জাস্টিস শব্দটা। এরপরে ডিজিটাল ক্র্যাকডাউন, ডিজিটাল ক্র্যাকডাউন মানে গোটা শহরে সারা দেশে কি বন্ধ করে দিয়েছিল? ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ডিজিটাল ক্র্যাকডাউন। রেজিস্ট্যান্স উইক, একটা নামে একটা শব্দ পেয়েছি আমরা, রেজিস্ট্যান্স উইক। সেটা কি? রেজিস্ট্যান্স উইক মানে ওই যে একটা আন্দোলন, মানে একটা মানে গণযাত্রা বা একটা নির্দিষ্ট দিনের মধ্যে যে মানুষের যে আন্দোলন কর্মসূচি, সেটাকে রেজিস্ট্যান্স উইকস বলা হতো।
আচ্ছা, এরপরে আসেন আরেকটা, যেমন আমরা ব্লক রেড দেখেছি। ব্লক রেড কি করেছে পুলিশ? কি করেছে পুলিশ? আন্দোলনের সাথে জড়িত যে সকল ছাত্ররা ছিল, শিক্ষার্থী ছিল, তাদেরকে ধরার জন্য বিভিন্ন বাড়িতে তল্লাশি দিয়েছিল, ব্লক রেড। এছাড়াও এই আন্দোলনের সাথে জড়িত আমাদের বিভিন্ন জেনারেশন এই জেনারেশন আমরা জেড পড়েছি, জেড নিয়ে প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খেয়াল করেন, জেনারেশন জেড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চয় নিটের প্রশ্ন হয়েছে। আবার কিছুদিন আগে মেডিকেলও প্রশ্ন হলো, এই কি বলে এটাকে, এইকে নিয়ে, আবু সাইদকে নিয়ে। আর আজকে প্রশ্ন হলো। কাজে এই যে প্রশ্নগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু আসবে এই বছরে, গুরুত্বপূর্ণ জিনিস। আসেন তারপরে দেখেন, বাংলাদেশ সরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দেয়? জাতীয় কবির মর্যাদা কবে দিয়েছে? দেখেন, জাতীয় কবির মর্যাদা কত তারিখে দিয়েছে। দেখেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে নিয়ে একটু পড়তে হবে আপনাদের। কাজী নজরুল ইসলামকে নিয়ে একটু পড়তে হবে। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? একটু আমাকে বলেন তো ভাই, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? একটু আমাকে কমেন্টে জানান, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন কোথায়? কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? কাজী নজরুল ইসলামকে নিয়ে কি জানেন একটু আমাকে বলেন তো শুনি, আপনাদের কাছ থেকে একটু শুনি। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজী নজরুল ইসলাম জড়িত, এবছর কাজী নজরুল ইসলাম আলোচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম তার জন্ম কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি কবে দেয়? কাজী নজরুল ইসলাম আহ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ কবে নাগরিকত্ব প্রদান করে? এই জিনিসগুলো কিন্তু আলোচিত, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। এবছরে কাজী নজরুল ইসলাম আলোচিত হয়েছে, কাজী নজরুল ইসলাম নিয়ে প্রশ্ন হয়েছে, এখন অলরেডি হয়ে গেল। কাজী নজরুল ইসলামের জন্মগত একটু আমাকে বলেন তো, একটু আমাকে বলেন, এই যে বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের আছে, এই বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লিখেছিল? কত বছর বয়সে লিখেছিল বিদ্রোহী কবিতা? আপনারা যে যে পেজ থেকে দেখছেন সেই পেজের একটু আমি কমেন্ট চেক করব, কমেন্ট গুলো দেখবো ইনশাল্লাহ। যারা যারা আছেন আমাদের সাথে যুক্ত, যারা যারা আছেন আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ দেখবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এবার একটু প্রশ্ন করেন, যে মানে জবাব দেন। তাহলে এই যে আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তাই না? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপাধি, অনেকগুলো উপাধি আছে, যেমন বিদ্রোহী কবি তাকে বলা হয় মরু কবি, বাংলাদেশের জাতীয় কবি। এই যে মরু কবি বলা হয়, কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? মরু কবি। মরু কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1306 বঙ্গাব্দে। কত বঙ্গাব্দে? 1306 বঙ্গাব্দে। 1306 বঙ্গাব্দে। কত বঙ্গাব্দে? 1306 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মহকুমার চুরুলিয়া গ্রামে। যে গ্রামটা, সেই গ্রামটার নাম ছিল চুরুলিয়া। চুরুলিয়া গ্রামে। চুরুলিয়া গ্রামে। কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে। তাহলে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মহকুমার চুরুলিয়া গ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, কত সালে জন্মগ্রহণ করেছেন? 1899। কবে? 1899 সালে জন্মগ্রহণ করেছেন। তার মৃত্যু কবে হয়েছে? 1976 সালে। কত সালে? 1976 সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। 1976 সালে। কত সালে? 1976 সালে। আচ্ছা, তাহলে তার সমাধি কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার সমাধিটা আছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কার সমাধি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কার সমাধি রয়েছে? কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। কাজী নজরুল ইসলাম, খেয়াল করেন, এই যে কাজী নজরুল ইসলাম, তিনি 1926 সালে প্রথম ঢাকাতে এসেছিলেন। তাহলে প্রশ্ন আসে, কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় কবে আসেন? 1926 সালে। তাহলে কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন কবে? 1926 সালে। কত সালে? 1926 সালে প্রথম তিনি ঢাকায় এসেছিলেন। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এরপরে আমরা দেখেছি যে মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম কি করেছিলেন? বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তাহলে মাত্র 43 বছর বয়সে কোন কবি বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন? কাজী নজরুল ইসলাম। মাত্র 43 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 43 বছর বয়সে। মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়েছিলেন।
আচ্ছা, তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ 1917 সালে তিনি 49 যে বেঙ্গল রেজিমেন্ট ছিলেন, সেই 49 বেঙ্গল রেজিমেন্টের হয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং তার জীবনটাই শুরু হয়েছিল সৈনিক জীবনের মাধ্যমে পাকিস্তানের করাচিতে। কত সালে? 1917 সালে। কত সালে বললাম? 1917 সালে বললাম। এবং এই কাজী নজরুল ইসলামের একটা যে কাব্যগ্রন্থ আছে তার নাম হচ্ছে সঞ্চিতা। কি নাম? সঞ্চিতা। কাজী নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে সঞ্চিতা। সঞ্চিতা, এই যে সঞ্চিতা কাব্যগ্রন্থটা আছে, সঞ্চিতা কাব্যগ্রন্থ আছে, এটা কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তাহলে সঞ্চিতা, সঞ্চিতা, খেয়াল করেন, সঞ্চিতা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটা উৎসর্গ করেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। অপরদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আবার বসন্ত যে গীতিনাট্যটা আছে, সে বসন্ত গীতিনাট্য কাকে উৎসর্গ করলো? কাজী নজরুলকে। তাহলে কাজী নজরুল সঞ্চিতা উৎসর্গ করলো রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসর্গ করলো কাজী নজরুলকে। কাকে? কাজী নজরুলকে। তাহলে খেয়াল করেন, এই যে কাজী নজরুল ইসলাম, মানে অনেক অনেক ঘটনা আছে, যেমন তিনি দীর্ঘদিন ভোগও করেছিলেন। তিনি 1 বছরের জন্য কারাভোগ করেছিলেন। কিসের জন্য? 1 বছরের জন্য। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন ওই যে আনন্দময়ীর আগমন, মনে আছে? 1922 সালে যেটা কবিতা ছিল, আনন্দময়ীর আগমন। তাহলে আনন্দময়ীর আগমনের জন্য, কিসের জন্য? আনন্দময়ীর আগমন, আনন্দময়ীর আগমন, আনন্দময়ীর আগমন, আনন্দময়ীর আগমন, এই কবিতার জন্য। কি কবিতা? আনন্দময়ীর আগমনের এই কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কি করেছিলেন? কারাভোগ করেছিলেন ব্রিটিশদের থেকে 1922 সালে। এবং কাজী নজরুল ইসলামের যে মানে কি বলে, এই যে আনন্দময়ীর আগমন যে ছিল, মানে তার যে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, তো অগ্নিবীণা যে তার মানে গ্রন্থ আছে, সেই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটার নামই ছিল প্রলয় উল্লাস, অগ্নিবীণা কাব্য। এবং দ্বিতীয় কবিতা ছিল এই বিদ্রোহী, যেটা 1921 সালে প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। প্রশ্ন আসতে পারে, বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি কবিতায়। আচ্ছা দেখেন, গতবারও একটা প্রশ্ন আসছে যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, বিসিএস এর প্রশ্ন আসছে, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম লিখেছেন। প্রশ্ন আসছে যে মসজিদেরও পাশে মোরে কবর দিও ভাই, এটা কে লিখেছে? এই এই নাশেদ বা এই হামনাত গজল কে লিখেছে? মসজিদেরও পাশে মোরে কবর দিও ভাই, কাজী নজরুল ইসলাম। এই দেশে সুফি সাহিত্য গজলের একটা আবির্ভাব ঘটেছে কাজী নজরুলের মাধ্যমে, তিনি অনেক গজল লিখেছিলেন। তাহলে এই যে কাজী নজরুল ইসলাম, তাকে সাম্প্রতিক সময়ে জানুয়ারি মাসের 2 তারিখে, কত তারিখে? 2 জানুয়ারি 2025 সালে তাকে কি করা হয়েছে? 2 জানুয়ারি 2025 সালে তাকে বাংলাদেশ সরকার তাকে কি করেছে? বাংলাদেশ সরকার তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয়। এবং 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেছিলেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি লাভ করেছিলেন? ডিলিট উপাধি লাভ করেছিলেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি করেছেন? ডিলিট উপাধি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কি? ডিলিট উপাধি লাভ করেছিলেন কাজী নজরুল ইসলাম। তাহলে এই কাজী নজরুল ইসলামকে নিয়ে কিন্তু এই বছরের প্রশ্ন হয়েছে কয়েকবার, কয়েকটা জায়গায়। কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? হ্যাঁ, ধ্রুব চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এই যে কয়েকদিন আগে আসলো পরীক্ষায়। কাজী কাজী আপনাকে একটু ভালো করে বলি, একটু সাইকোলজি খাটায় প্রশ্নগুলো সলভ করবেন, তাহলে কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, 2টা প্রশ্ন, এই প্রথম 2টা প্রশ্নই হচ্ছে সাম্প্রতিক রিলেটেড আসছে। এরপরে আসেন 3 নম্বর প্রশ্নের দিকে। দেখেন প্রশ্ন 3, প্রশ্ন নম্বর 3 নম্বর প্রশ্ন বলছে কোন বীর শ্রেষ্ঠ বিমান বাহিনীর সদস্য ছিলেন? মানে বিমান বাহিনীর সদস্য কে ছিল? বীর শ্রেষ্ঠ। তাহলে বীর শ্রেষ্ঠ 7 জন, খুবই সিম্পল কথাবার্তা, 7 জন বীর শ্রেষ্ঠ, 7 জন বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ কতজন? 7 জন। তাহলে সেনাবাহিনী থেকে ছিল 3 জন। সেনাবাহিনী থেকে কতজন? 3 জন। আচ্ছা, বর্তমানে যেটা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, আগে ছিল ইপিআর, সেখান থেকে ছিল 2 জন। আর এই নৌবাহিনী থেকে ছিলেন 1 জন, আর বিমান বাহিনী থেকে ছিলেন 1 জন। বিমান বাহিনী থেকে 1 জন। এই টোটাল 7 জন বীর শ্রেষ্ঠ। আচ্ছা প্রশ্ন, যে বীর শ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেন নাই, যে বীর শ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেন নাই, তিনি বিমান বাহিনী থেকে একজন বীর শ্রেষ্ঠ। যে বীর শ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেন নাই, তিনি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। যেই বীরশ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেন নাই,
তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তাহলে বিমান বাহিনী থেকে যিনি আছেন তার নাম হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আচ্ছা, এরপরে আসেন, এই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তার বাড়ি কিন্তু নরসিংদীতে, আমার বাড়ির পাশেই তার বাড়ি, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি। আচ্ছা, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী ছিলেন মিলি রহমান। এই মিলি রহমান এবং হচ্ছে খিজির হায়াত খান, এই দুজনের যৌথ প্রযোজনায় এই বিমান বাহিনীর এই অকুতোভয় সৈনিক, বীরশ্রেষ্ঠ অফিসার, তাকে নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। সেই চলচ্চিত্রের নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ, অস্তিত্বে আমার দেশ। তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে নিয়ে যে চলচ্চিত্র হয়েছে তার নাম হলো অস্তিত্বে আমার দেশ। মতিউর রহমান পাকিস্তান থেকে টি-33 বিমান বা অথবা ব্লু বার্ড, কি বার্ড, ব্লু বার্ড টি-33 বা ব্লু বার্ড নামক একটা বিমান ছিনতাই করে তিনি বাংলাদেশে আসার সময়ে পাকিস্তানের ঠাট্টা নামক একটা জায়গায় তিনি পতিত হয়েছিলেন, ভূপতিত করে তাকে, তিনি সেখানে শহীদ হয়েছিলেন। তো পরে দীর্ঘদিন তার সমাধি ওখানেই ছিল, পাকিস্তানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ওখানে ছিল। পরবর্তীতে 2006-7 সালের দিকে বাংলাদেশ সরকার তাকে নিয়ে এসে, অর্থাৎ তার সমাধি পরবর্তীতে আমাদের মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মানে সমাহিত করা হয় পূর্ণ সামরিক মর্যাদায়। তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি আছে কোথায়? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাহলে যেই বীরশ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেন নাই তার নাম হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ। পরিচালকের নাম হচ্ছে খিজির হায়াত খান। তার বর্তমান সমাধি রয়েছে কোথায়? বর্তমান সমাধি আছে আমাদের মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আচ্ছা, এরপরে আসেন নৌবাহিনী থেকে একজন বীরশ্রেষ্ঠ ছিলেন, তার নাম হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন। ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন। তাহলে এই যে রুহুল আমিন আছেন, তিনি নৌ সেক্টরে যুদ্ধ করেছেন। তিনি নৌবাহিনী থেকে ছিলেন, তিনি কোন সেক্টরে? নৌ সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। নৌ সেক্টরে তিনি কি করেন? যুদ্ধ করেন। অর্থাৎ তিনি 10 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। এই যে 10 নং সেক্টরে যুদ্ধ করেন। একই সাথে তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয় যে 10 নং সেক্টর ব্যতীত নিচের কোন সেক্টরে রুহুল আমিন যুদ্ধ করেছিলেন? 2 নম্বর সেক্টরে। এই যে রুহুল আমিন, তিনি যেখানে যুদ্ধ করেছেন সেখানেই তার সমাধিটা রয়েছে। তাহলে দেখেন 10 নম্বর সেক্টর হচ্ছে নৌ সেক্টরে। খুলনা একটা বিভাগ আছে, খুলনা বিভাগ। বাংলার কুয়েত সিটি বলা হয় খুলনাকে, বাংলার কুয়েত সিটি কেন বলা হয়? খুলনার একটা অঞ্চল আছে পাইকগাছা, যেটা চিংড়ি চাষের জন্য অনেক বিখ্যাত। তাহলে এই যে খুলনা সাতক্ষীরার অঞ্চল, এই দিকটাতে যে নদী আছে রূপসা নদী, খুলনার একটা নদীর নাম হচ্ছে রূপসা, রূপলাল সাহার নাম অনুসারে। সেই রূপসা নদীর তীরে তিনি গানবোট পলাশ নিয়ে যুদ্ধ করছিলেন, গানবোট পলাশ। সেই পলাশ গানবোটে তাকে পাকিস্তানি বাহিনীরা ঘেরাও করে ফেলে, পরবর্তীতে তাকে সেখানেই হত্যা করা হয় এই রুহুল আমিনকে। এই জন্য তার সমাধি রয়েছে খুলনার রূপসা নদীর তীরে বাঘমারা গ্রামে। কোন গ্রামে? বাঘমারা গ্রামে, খুলনার রূপসা নদীর বাঘমারা গ্রামে। 7 জন বীরশ্রেষ্ঠের চমৎকার ইতিহাস আছে, তাদের বীরত্বের অনেক ইতিহাস আছে। আমি আমার মুক্তিযুদ্ধের ক্লাসে এগুলো আলোচনা করেছি, আপনারা চাইলে মুক্তিযুদ্ধের ক্লাসে এগুলো দেখতে পারবেন, পেজে ক্লাস আছে। আমি শুধু 2 জন বীরশ্রেষ্ঠ নিয়ে কথা বললাম। তাহলে দেখেন বিমান বাহিনী থেকে ছিলেন কে? বিমান বাহিনী থেকে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আচ্ছা, এরপরে আসেন বিজিবি থেকে ছিলেন 2 জন বীরশ্রেষ্ঠ। একজন হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। তাদের দুজনের নামে কিন্তু ঢাকাতে 2টা কলেজও আছে, এই 2 বীরশ্রেষ্ঠের নামে। এরপরে সেনাবাহিনী থেকে ছিলেন 3 জন। 3 জনের মধ্যে 2 জন ছিলেন সৈনিক, একজন ছিলেন অফিসার। একজনের নাম হচ্ছে সিপাহী হামিদুর রহমান, আরেকজন হচ্ছে সিপাহী মোস্তফা কামাল। আরেকজন অফিসার যিনি ছিলেন তার নাম হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি 7 নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে যেই বীরশ্রেষ্ঠ সর্বশেষ শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধে যেই বীরশ্রেষ্ঠ সর্বশেষ শহীদ হয়েছে তার নাম হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি 7 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। তিনি শহীদ হয়েছিলেন ডিসেম্বর মাসের ঠিক 14 তারিখ 1971 সালে। তাহলে তার সমাধি রয়েছে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে। তাহলে টপিক কি? আমাকে আপনারা অনেকবার প্রশ্ন করেছেন, ভাইয়া
এই বছর মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে অনেক আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধ কি প্রশ্ন আসবে? আমি আবারও বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হবে। দেখেন, ঢাবির চ ইউনিটে বা মেডিকেলে কি যেন একটা প্রশ্ন আসলো, যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটা? সেনেগাল। এখানে প্রশ্ন আসছে বীর শ্রেষ্ঠ নিয়ে, কাজে একটু দেখে যাবেন শেষ মুহূর্তে। আসেন, এরপরে আসেন পরের প্রশ্নের দিকে তাকাই। পরের প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্নের দিকে তাকান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারী কারা? দেখেন, দুজন নারী, তাহলে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত দুজন নারী, একজন হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম। ক্যাপ্টেন কি? সিতারা বেগম। ক্যাপ্টেন সিতারা বেগম, তিনি তিনি আর্মির এএমসি করেছিলেন, আর্মি মেডিকেল করেছিলেন, তিনি ডাক্তার ছিলেন, ক্যাপ্টেন সিতারা বেগম। আচ্ছা, খেয়াল করেন, এই সিতারা বেগম 2 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। এই 2 নম্বর সেক্টরের একটা কমান্ডার ছিলেন এটিএম হায়দার, মেজর এটিএম হায়দার। মেজর এটিএম হায়দার, এই মেজর এটিএম হায়দারের আপন বোন, মেজর এটিএম হায়দারের আপন বোনই হচ্ছে এই ক্যাপ্টেন সিতারা বেগম। তো দেখেন, মেডিকেলে একটা প্রশ্ন এসছে, আমাদের পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় গণস্বাস্থ্য হাসপাতাল এর সূচনাকারী কে? গণস্বাস্থ্য হাসপাতালের সূচনাকারী কে? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কে এসেছিল? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যেটা গণস্বাস্থ্য পরবর্তীতে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল করেছে। মানে এসছে 1971 সালে মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতালের সূচনাকারী কে? তাহলে সূচনাকারী ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী 1971 সালে। আর ওই হাসপাতালের কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছিলেন ক্যাপ্টেন সিতারা বেগম। কে করেছিলেন? ক্যাপ্টেন সিতারা বেগম। তাহলে দেখেন, ওই গণস্বাস্থ্য রিলেটেড নারীদের অবদান থেকেও একটা প্রশ্ন এসেছে। তাহলে ক্যাপ্টেন সিতারা বেগম চলে গেল। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে তারামন বিবি। কি নাম? তারামন বিবি। তারামন বিবি, সিতারা বেগম, আরেকটা হচ্ছে তারামন বিবি। আরেকজন নারীর অবদান আছে যিনি মুক্তি বেটি নামে পরিচিত। তারামন বিবি, কাকন বিবি মুক্তি বেটি নামে পরিচিত। কাকন বিবি, কাকন বিবি। তাহলে এই যে কাকন বিবি খাসিয়া সম্প্রদায় থেকে কিন্তু তিনি ছিলেন। তাহলে এখন অপশন গুলো চিন্তা করেন। সিতারা বেগম, ওকে, সিতারা বেগম আছে। তারামন বিবি, তাহলে ক নম্বর অপশন রাইট দিলাম। কারামন বেগম সিতারা বিবি না। তারামন বেগম সিতারা বিবি না। তারামন বেগম করিমন বিবি না, বাদ দেন। তাহলে সিতারা বেগম এবং তারামন বিবি, এই দুইজন নারী ছিলেন। নারীদের অবদান ছিল। এছাড়াও মুক্তিযুদ্ধের যত বীরাঙ্গনা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। কাজে মুক্তিযুদ্ধ চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আমরা পেয়েছি মেডিকেলে, এএফএমসি মেডিকেলে। আচ্ছা, এরপরে আসেন, হ্যাঁ, এর পরের প্রশ্নের দিকে একটু তাকান। 5 নম্বর প্রশ্নের দিকে তাকান, কি বলছে? 5 নম্বর প্রশ্নের কথা একটু চিন্তা করেন, কি বলছে? কোনটি 3-0 তত্ত্ব? 3-0 তত্ত্ব মানে হচ্ছে 3 zeros থিওরি। 3 zeros, তাহলে এই যে 3 zeros, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3 zeros তত্ত্ব আছে, তার মানে এই প্রশ্নটা সাম্প্রতিক থেকে আসছে। কোথা থেকে? সাম্প্রতিক থেকে। 3 zeros, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 3 তথ্য দিয়েছিলেন, তাই না? অর্থাৎ 3টা শূন্য। কি কি বলেছিলেন? তিনি বলেছিলেন কার্বন নিঃসরণ শূন্য হবে, কার্বন নিঃসরণ শূন্য। তিনি বলেছিলেন দারিদ্র শূন্য হবে। কি দারিদ্র শূন্য হবে? তিনি বলেছিলেন বেকারত্ব শূন্য। তাহলে কার্বন নিঃসরণ, দারিদ্রতা এবং বেকারত্বতা শূন্য। তাহলে এই যে 3 zeros থিওরি, এটার উপরেই তার একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 zeros। 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 এ ওয়ার্ল্ড অফ 3 zeros, তার একটা গ্রন্থ আছে, এ ওয়ার্ল্ড অফ 3 zeros। আচ্ছা, তিনি একইভাবে প্যারিস অলিম্পিকে গিয়েও কিন্তু তিনি এই কথা বলেছিলেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সামাজিক ব্যবসার উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সামাজিক ব্যবসার উদ্যোক্তা তিনি। আচ্ছা, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা। ক্ষুদ্র ঋণের প্রবক্তা। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় গরিবের ব্যাংকার। কি বলা হয় ব্রাদার? গরিবের ব্যাংকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলা হয়? গরিবের ব্যাংকার। কি বলা হয়? গরিবের ব্যাংকার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় গরিবের ব্যাংকার। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আমরা এগুলো পড়েছি, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই গ্রামীণ ব্যাংক প্রথম শুরু হলো চট্টগ্রামের জোবরা গ্রামে। কোন গ্রামে?
চট্টগ্রামের জোবরা গ্রামে। কোন গ্রামে? চট্টগ্রামের জোবরা গ্রামে। তখন সময় 1976 সাল। কত সাল? 1976 সাল। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্যাংক হিসেবে সেটা যাত্রা শুরু করে 1983 সালে। 1983 সালে ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংক। আচ্ছা, এরপরে আসেন, এই গ্রামীণ ব্যাংকের আদলে পৃথিবীর আরেকটা দেশ ব্যাংক চালু করেছে, ক্ষুদ্র ঋণ চালু করেছে, তার নাম হচ্ছে জাপান। গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে যে দেশ, তার নাম হচ্ছে জাপান। আর এই গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ দেয়, তার নাম হচ্ছে মালয়েশিয়া। কোন দেশ? মালয়েশিয়া। কোন দেশ? মালয়েশিয়া। খেয়াল করেন, এরপরে চিন্তা করেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অনেকগুলো গ্রন্থ আছে। সোশ্যাল বিজনেস একটা গ্রন্থ, তারপরে হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, এটা একটা গ্রন্থ। এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এটা একটা গ্রন্থ। এই যে এই, তারপরে ব্যাংকার টু দা পোর, এটা একটা তার গ্রন্থ। এই গ্রন্থগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাসে আলোচনা করেছি, সাম্প্রতিক আলোচনা করেছি, এবং সরাসরি কমন কোশ্চেন আসছে এগুলো। আচ্ছা, তাহলে কি বলছে? শূন্য দুর্নীতি, এটা এই সামাজিক ব্যবসার কাঠামোর অন্তর্গত ছিল না। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন। পরের প্রশ্ন, শান্তিতে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক মানে নোবেল পুরস্কার কবে পেয়েছে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন 2006 সালে। কত সালে? 2006 সালে। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন কত সালে? 2006 সালে। কত সাল? 2006 সাল। আচ্ছা, তাহলে এই দুইটা প্রশ্নই কিন্তু এই দুইটা প্রশ্নই কিন্তু এই দুইটা প্রশ্নই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রিলেটেড। এক, দুইটা প্রশ্নের একটা প্রশ্ন হলো সাম্প্রতিক, এই প্রশ্নটা হলো সাম্প্রতিক, এই সাম্প্রতিক এটাও রিপিট প্রশ্ন। চাকরি পরীক্ষা হয়েছে, সাম্প্রতিক সময়ে যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে, সাম্প্রতিক সময়ে যতগুলো পরীক্ষা হয়েছে, সবগুলোর মধ্যে এই 3 জিরো 70টা পরীক্ষায় এসছে। সো এটা একদমই বলা যায় না যেটা রিপিট হয় না, এটাও রিপিট প্রশ্ন। আবার দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পায়, এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন। বিভিন্ন সময় এটা আগে দেখেন, আপনি খোলেন, বই খোলেন, ইউনূসের চ্যাপ্টার বের করেন, বিগত বছরের প্রশ্ন দেখেন, রিপিট হয়েছে। আচ্ছা, এর পরের প্রশ্নতে আসি। এর পরের প্রশ্ন 7 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন 7, নৌবাহিনীর কমান্ড দ্বারা সফলভাবে পরিচালিত গেরিলা যুদ্ধ অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেকগুলো অপারেশন হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেকগুলো অপারেশন কি হয়েছে? হয়েছিল, যেমন অপারেশন 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 সার্চলাইট, অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট। তাহলে অপারেশন সার্চলাইটের নীল নকশা কবে করা হয়েছিল? 18 মার্চ। 18 মার্চ অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয়েছে 18 তারিখে। এই অপারেশন সার্চলাইটটা পরিচালিত হয় 25 মার্চ। অপারেশন সার্চলাইটের নীল নকশা কে করেছিলেন? জেনারেল টিক্কা খান। কে করেছিলেন? জেনারেল টিক্কা খান। কে করেছিলেন? জেনারেল টিক্কা খান। তাহলে জেনারেল টিক্কা খান, রাও ফরমান আলী, জেনারেল টিক্কা খান, তারপরে হচ্ছে এরা করেছেন। এই অপারেশন সার্চলাইটে প্রথম আক্রমণ কোথায় হয়? ঢাকায় কোথায়? বিডিআর পিলখানা, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুলিশ লাইন্স, রাজারবাগ পুলিশ লাইন্স। আচ্ছা, এরপরে আসেন, ঢাকার ভিতরে অপারেশন সার্চলাইটের দায়িত্বে কে ছিলেন? রাও ফরমান আলী। আর ঢাকার বাহিরে দায়িত্ব কে ছিলেন? খাদিম হোসেন রেজা। তাহলে এই যে 25 মার্চ, এই 25 মার্চ অপারেশনটা হলো, এটা অপারেশন সার্চলাইট গণহত্যা বাঙাল নিধন অভিযান। এই অপারেশনের ছবি, ভিডিও চিত্র প্রথম যিনি করেছিলেন তার নাম হচ্ছে সাংবাদিক সাইমন ব্রিং। সাংবাদিকের নাম কি? সাইমন ব্রিং। তাহলে সাইমন ব্রিং তিনি প্রথম বহির্বিশ্বের খবর তিনি প্রচার করেছিলেন। ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ছিলেন এই সাইমন ব্রিং। এটা একটা অপারেশন চলে গেল। এরপরে আসেন, আরেকটা অপারেশন হচ্ছে অপারেশন জ্যাকপট। নৌবাহিনী কর্তৃক যে অপারেশনটা ছিল, সেই অপারেশনের নাম হচ্ছে জ্যাকপট। বিশেষ করে এই যে পায়রা অঞ্চলটা, মানে মংলা বন্দর, এই দিকে এই অপারেশনটা সবচেয়ে বেশি হয়েছিল। তাহলে এই 15ই আগস্ট 1971 সালে এই অপারেশনটা হয়েছিল, 15 আগস্ট 1971 সালে। এরপরে আসুন অপারেশন ক্লোজ ডোর। মুক্তিযুদ্ধকালীন সময়ের পরবর্তী সময়ে এই অস্ত্র উদ্ধার অভিযান, যেটা অস্ত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া, অস্ত্র জমা দানের জন্য যে অভিযানটা ছিল, যে অপারেশনটা ছিল, সেটাকে আমরা বলি অপারেশন ক্লোজ ডোর। অপারেশন জ্যাকপট, অপারেশন সার্চলাইট, অপারেশন ক্লোজ ডোর। এরপরে পাকিস্তানি বাহিনীর
বিমান শক্তিকে নস্যাৎ করার জন্য, পাকিস্তানি বাহিনীর বিমান শক্তিকে নস্যাৎ করার জন্য, পাকিস্তানি বাহিনীর বিমান শক্তিকে নস্যাৎ করার জন্য আরেকটা অপারেশন হয়েছিল। সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন কিলো ফাইট। অপারেশন কিলো ফাইট, অপারেশন কিলো ফাইট। তাহলে এই যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখান থেকে প্রশ্ন হয়েছে, দেখেন অলরেডি এখান থেকে প্রশ্ন হয়েছে। ওকে, প্রশ্ন হয়েছে অলরেডি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে খেয়াল করেন। তাহলে এটা, তাহলে মুক্তিযুদ্ধ রিলেটেড আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম, তিনটা, অনেকগুলো প্রশ্ন পেলাম। আচ্ছা, এরপরে খেয়াল করেন ক্লাস হচ্ছে কোন পেজে, একজন কমেন্ট করলো। আপনি যেই পেজ থেকে দেখছেন সেই পেজেই ক্লাস হচ্ছে। মিহির জিকে পেজে হচ্ছে, অর্ণব স্যার পেজে হচ্ছে, অপটিক নার্সিং এর পেজে হচ্ছে, মানাবী পেজে হচ্ছে, কর্নিয়াতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন, আমরা একটা লেকচারের মধ্যে আলোচনা করেছিলাম স্বাস্থ্য সেবা নিয়ে, আলোচনা করেছিলাম স্বাস্থ্য সেবা খাত নিয়ে, বা বিগত সময়ে আলোচনা করেছি। ক্লাসে যারা পড়েছেন শুনেছেন, খেয়াল করেন বারডেম। তাহলে এই যে বারডেম হাসপাতাল বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতাল নামেও পরিচিত। ডায়াবেটিস, বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতাল নামেও পরিচিত কি এই বারডেম হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল বারডেম। তাহলে এই বারডেম হাসপাতাল এটা আছে শাহবাগে। কোথায় আছে? শাহবাগ। তাহলে এই বারডেম হাসপাতালকে আমরা বহুমূত্র সমিতি বলি। বহুমূত্র, বহুমূত্র সমিতি, বহুমূত্র সমিতি কি বলি আমরা? বলি বহুমূত্র সমিতি। বহুমূত্র সমিতি কি সমিতি বলি? বহুমূত্র সমিতি। বহুমূত্র সমিতি। তাহলে এই বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা তিনি। আচ্ছা, এই যে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা, জাফরুল্লাহ চৌধুরী বারডেম। তাহলে দেখেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতগুলা, যারা নার্সিং এ পরীক্ষা দিবেন আপনারা, বিভিন্ন সময় বিভিন্ন নার্সিং কোচিং এর সাথে যাদের আমি ক্লাস নিয়েছি তাদেরকে কিন্তু স্বাস্থ্য সেবা নিয়ে পড়িয়েছি, এইটাও আলোচনা করেছিলাম, পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে এটা একটা স্বাস্থ্য সেবা, যেহেতু এফএমসি মেডিকেল কলেজ, এখানে স্বাস্থ্য সেবা নিয়ে একটা প্রশ্ন হয়েছে। তার মানে আপনি যেখানে যে অবস্থায় পরীক্ষা দিতে যাবেন সেই প্রতিষ্ঠান নিয়ে দুই চারটা তথ্য আপনার জেনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেন, রাজশাহীতে দেন, চট্টগ্রামে দেন, বিসিএস এ দেন, বা চাকরি যে কোনো জায়গায় দেন, ব্যবজাতে দেন, পেট্রো বাংলাতে দেন, যেখানেই দেন, বাংলাদেশ ব্যাংকে দেন বা অন্যান্য ব্যাংকে দেন, একটু ভালো করে এই জিনিসগুলো জানবেন। আচ্ছা, এরপরে আসেন, এর পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় নগরীতে বিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কি? দেখেন 1945 সালে, কত সাল? 1945 সালের 5 আগস্ট, 1945 সালের 6 আগস্ট, 1945 সালের 6 আগস্ট, কত তারিখে? 6 আগস্ট, আগস্ট মাসের কত তারিখে? 6 তারিখ। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমাতে, জাপানের কোথায়? হিরোশিমা। এই হিরোশিমাতে ফেললো যে বোমাটা তার নাম হচ্ছে লিটল বয়। হিরো হচ্ছে লিটল, লিটল, হিরো হচ্ছে লিটল। বলো হিরো কেমন? হিরো হচ্ছে লিটল। আর নাগাসাকি, নাগাসাকি, এই নাগাসাকিতে ফেলা হলো ফ্যাটম্যান, নাগাসাকিতে ফেলা হলো ফ্যাটম্যান। তাহলে হিরো লিটল আর নাগা ফ্যাট, হিরো লিটল নাগা ফ্যাট, হিরো লিটল নাগা ফ্যাট, হিরো লিটল নাগা হচ্ছে ফ্যাট। বলো হিরো লিটল আর নাগা কি? নাগা হচ্ছে ফ্যাট। হিরো লিটল আর নাগা কি? নাগা হচ্ছে ফ্যাট। হিরো লিটল নাগা হচ্ছে ফ্যাট। তাহলে এই যে দুইটা বোমা নিক্ষেপ দিল, নির্দেশের দিল যে প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। মার্কিন প্রেসিডেন্ট তখন ছিলেন হ্যারি ট্রুম্যান, মার্কিন 33তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। তিনি নির্দেশ দিয়েছিলেন এই বোমা নিক্ষেপের জন্য। তো পরবর্তীতে এই যে জাপানকে ধ্বংস করা হয়, জাপানকে বোমা মেরে উড়িয়ে দেয়, পরবর্তীতে এই জাপান, জাপান কিন্তু কি হয়? শান্তিপ্রিয় দেশ না? জাপান কিন্তু যুদ্ধ করে না, যুদ্ধ এখন আর করে না। দেখেন পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমার জনকই হচ্ছেন ওপেন হেইমার। 2024 সালে অস্কার পুরস্কার পেয়েছে যে চলচ্চিত্রটা এই পারমাণবিক বোমা রিলেটেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা রিলেটেড, নাম হলো ওপেন হেইমার। যিনি বানিয়েছেন চলচ্চিত্রের পরিচালক, তার নাম হচ্ছে ক্রিস্টোফার নোলান, ক্রিস্টোফার নোলান, ক্রিস্টোফার নোলান। আচ্ছা, এরপরে আসেন পাট থেকে সোনালী ব্যাগ, পাট থেকে সোনালী ব্যাগ। দেখেন পাট নিয়ে আমি আমাদের সম্পদের ক্লাসে আলোচনা করেছি। তাহলে পাট নিয়ে সম্পদের ক্লাসে আলোচনা করেছি। এটা বাংলাদেশের সম্পদ থেকে আসছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এসেছে, এটা স্বাস্থ্যসেবা থেকে এসেছে। তাহলে পাট, দেখেন পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ফরিদপুর। আচ্ছা, পাটের অনেকগুলো
জাত আছে, তোষা পাট, মেস্তা পাট আছে না, তোষা পাট, মেস্তা পাট, বিভিন্ন জাত আছে পাটের। তাহলে দেখেন পাটের জীবন রহস্য আবিষ্কার করেছিলেন কে? ডক্টর মাকসুদুল আলম। পাটের জীবন রহস্য আবিষ্কার করেছিলেন ডক্টর মাকসুদুল আলম। পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ, পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ বানিয়েছেন ডক্টর সিদ্দিকুল্লাহ, মানে সরি, পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ যেটা ডক্টর মুবারক আহমেদ খান। আর পাট থেকে জুটন আবিষ্কার করেন ডক্টর সিদ্দিকুল্লাহ। জুটনটা কি? জুটন হলো 70 ভাগ পাট আর 30 ভাগ তুলার সংমিশ্রণে একটা বস্ত্র। পাট। আচ্ছা, এরপরে বলেছি পাট নিয়ে অনেক কথাবার্তা বলেছি। পাট গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র ফিলিপাইনের ম্যানিলার লেগুনাতে। তারপরে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ আছে ঢাকাতে। তোষা পাট, মেস্তা পাট, এগুলো হচ্ছে পাট। তারপরে একটা কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মন, একটা কাঁচা পাটের গাইটের ওজন। তারপরে পাট বলয়ের জেলা হচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, ওদিকে রংপুর, রাজশাহী, নরসিংদী, এগুলো হচ্ছে পাট বলয়ের জেলা। ওকে, তাহলে দেখেন আমি 10টা প্রশ্ন এখানে আসছে, সেই 10টা প্রশ্নই আমি যে আমার পেইড ব্যাচে পড়িয়েছি সেখান থেকে আসছে। শুধু তাই নয়, আপনারা মিহির জিকে ফাইনাল সাজেশন থেকে আজকের এই পরীক্ষায় 10টা প্রশ্নই কমন আসছে। মিহির জিকে ফাইনাল সাজেশনের 10টা প্রশ্নই কমন আসছে এই জায়গায় ফাইনাল সাজেশন থেকে। এটা বের করে দেন, মিহির জিকে পেজে আমরা দেখিয়েছি একদম 10টা প্রশ্ন। আপনি পাঠ বের করেন, সম্পদের চ্যাপ্টার বের করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। পাটের সম্পদের চ্যাপ্টার আপনি বের করেন, এই যে দেখেন পাট সম্পদের চ্যাপ্টার আছে 72 পেজ, মিহির জিকে ফাইনাল সাজেশনের 72 পেজের আপনি আসেন, 72 পেজের 3 নাম্বার লাইনে আছে 2010 সালের জুন মাসে তোষা পাট এবং 2013 সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। আচ্ছা, এরপরে আছে পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ। পরের লাইন দেখেন, পরের পৃষ্ঠা 73 পৃষ্ঠায় পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ ডক্টর মুবারক আহমেদ খান। তাহলে 73 পেজ থেকে একটা কোশ্চেন, সম্পদের থেকে একটা প্রশ্ন আসলো। এরপরে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলে আপনি আন্তর্জাতিক পার্টে চলে আসেন, বিশ্বযুদ্ধের প্রসঙ্গে। তাহলে আন্তর্জাতিক পার্টে আসেন, আমরা গত দিনও আলোচনা করেছি বিশ্বযুদ্ধ নিয়ে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে এখানে দেয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জড়িত স্থান, আপনি পৃষ্ঠা নাম্বার 97 পৃষ্ঠায় আপনি পাবেন যে 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নিক্ষেপ করেন ট্রুম্যানের নির্দেশে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 97, বিশ্বযুদ্ধ থেকে এসছে। এরপরে বারডেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, আপনি নিজে একটু বের করে দেখেন যে আসলে সত্যি ঘটনা কিনা। আপনি বের করে চলে যাবেন, পৃষ্ঠা নাম্বার হলো 78 পৃষ্ঠা নাম্বারে আপনি আসবেন, 79-এ আসবেন, 79। তাহলে দেখেন 79-এ এই যে 3টা লাইন দেওয়া আছে, 3টা লাইন বার্ডেন নিয়ে 3টা লাইন দেওয়া আছে, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম 3টা লাইন আছে এর 79-এ, এই যে ইব্রাহিম। এরপরে আসেন নৌবাহিনীর সফলভাবে মুক্তিযুদ্ধে যান, আপনি মুক্তিযুদ্ধের চ্যাপ্টারে আপনি যান, মেয়েজিকে ফাইনাল সাজেশন ধরেন, আপনি ধরে মুক্তিযুদ্ধের চ্যাপ্টারে আপনি এবার চলে আসেন, মুক্তিযুদ্ধের চ্যাপ্টারে চলে এসে আপনি পৃষ্ঠা নাম্বার 56 পাবেন, পৃষ্ঠা নাম্বার 56 নম্বর পৃষ্ঠাতে আসেন, মুক্তিযুদ্ধের নৌবাহিনী ও বিমান বাহিনী একটা অপশন আছে 56 নম্বর পৃষ্ঠায়, মুক্তিযুদ্ধের নৌবাহিনী বিমান বাহিনী, সেখানে আছে 15 আগস্ট রাত 12টায় তথা 16 আগস্ট 1971 সালে নৌশক্তি 10 নং সেটের অধীনে ফ্রান্সে ট্রেনিং প্রাপ্ত বাঙালি নৌ কমান্ডার পরিচালিত পাক বাহিনীর বিরুদ্ধে যে অপারেশন হয় তার নাম অপারেশন জ্যাকপট। অপারেশন কি? অপারেশন জ্যাকপট। দেখেন লাইন এখানে এই নৌবাহিনী নিয়ে লাইন দেয়াই আছে 5টা, সেই 5টা থেকে আচ্ছা, এরপরে আসেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ওই যে দেখেন পৃষ্ঠা নাম্বার সাম্প্রতিক তথ্যের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছি আমরা, কোথায় দিয়েছি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছি। পৃষ্ঠা নাম্বার আপনি পাবেন হলো 17 নম্বর পৃষ্ঠা। তাহলে 17 নম্বর পৃষ্ঠা দেখেন একটা বক্স দেয়া আছে, এখানে একটা বক্স দেয়া আছে, এই যে বক্সের মধ্যে 2006 সাল গ্রামীণ ব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য নোবেল পুরস্কার লাভ করে 2006 সালে। আচ্ছা, এরপরে আসেন কোনটি 3 শূন্য তত্ত্বের সামাজিক অর্থনৈতিক কাঠামোর অংশ নয়? শূন্য দুর্নীতি, এই যে 3 জিরোস এই পৃষ্ঠারই উপরের লাইনেই আছে 3 জিরোস, এটা আছে। এরপরে আসেন একজন বলতেছে ভাইয়া সবগুলো প্রশ্নের উত্তর কি ক? না ভাই, এটা তো মেডিকেলের এএফএমসি এর কোশ্চেন তো দেয় না। এএফএমসি এর কোশ্চেন কি দেয়? কোশ্চেন দেয় না।
স্টুডেন্ট যে মানে আমার যে স্টুডেন্ট আছে মেডিকেলের পরীক্ষা দিয়ে এসে সে আমাকে যেভাবে পাঠাইছে আমি সেভাবে বসায় নিছি। আমি চাইলে এগুলো অপশন চেঞ্জ করে দিতে পারতাম, ক নাম্বার খতে দিতে পারতাম, দেই নাই। মানে সে যেভাবে বলেছে সেভাবেই টাইপ করেছি আর কি। বিষয়টা তা না, ক নাম্বার আর খ নাম্বার অপশনের ফ্যাক্ট না, এটা তো আমি টাইপ করার সময় ক নাম্বার দিয়েছি সব, সেটা বিষয় নয়। বিষয় হলো তাহলে এখানে চলে গেল। হ্যাঁ, এরপরে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখালাম বইয়ে, কাজী নজরুল ইসলাম দেখালাম, নৌবাহিনী অবদান। তার মানে আমি আপনাকে কি বলার চেষ্টা করি সেটা একটু মন দিয়ে শোনেন। আগে সাইকোলজিটা বুঝতে হবে। হুম, সাইকোলজি বুঝে, প্রশ্নের প্যাটার্ন বুঝে, ধরন বুঝে পড়তে হবে। বুঝতে পেরেছেন? নার্সিং এর কোশ্চেন কমন কয়টা আসবে? এমনও হইতে পারে নার্সিং এর 25টাই কোশ্চেন কমন আসতে পারে। আল্লাহ ভরসা। আচ্ছা, এইবার আগামীকাল যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা, আপনি একটু মন দিয়ে শুনবেন এই কথাগুলো। আগামীকাল যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু কথা, এই কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন এবং আমার বিশ্বাস এই কথাগুলো শুনলে আপনি আগামীকাল, আমি খুব বেশি সময় নিব না, 10 মিনিটের মধ্যে শেষ করব, বাট আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন আমি কি বলি। প্রথম কথা হলো প্রথম কথা হলো আপনার আপনার একটা ওএমআর থাকবে, তাই না? আপনার একটা ওএমআর থাকবে। আচ্ছা, এবার আসেন আপনার ওএমআর আপনি একটু সেগমেন্ট করেন। এবার আপনি একটা ওএমআর একটা পার্টে থাকবে আপনার বাংলা, একটা পার্টে থাকবে ইংলিশ, একটা পার্টে থাকবে জিকে। আপনার ওএমআর থাকবে। ধরেন আমি ওএমআর আঁকতেছি না, আমি জাস্ট একটা আপনাকে প্যাটার্ন বললাম। ধরেন এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, আর এটা হলো সাধারণ জ্ঞান। ঠিক আছে? আচ্ছা, এবার একটু মন দিয়ে শোনেন, যারা যেভাবে পরীক্ষা দিবেন একটু শোনেন কথাগুলো, জীবনে কাজে দিবে। আপনি সবার আগে যখন ওএমআরটা পাবেন, প্রশ্ন পাবেন, সবার আগে আপনি আপনার সেট কোড ফিল আপ করবেন, যদি সেটা থাকে, অবশ্যই থাকবে। সেট কোড ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা যে কাজটা করেন, ধরেন আপনি মনে মনে চিন্তা করছেন, যে আপনি সাধারণ জ্ঞানটা দাগাবেন। আপনি সাধারণ জ্ঞান প্রশ্ন পেয়েই, ধরেন একটা প্রশ্ন নিলেন, প্রশ্ন পেয়ে আপনি সবার আগে সাধারণ জ্ঞান পৃষ্ঠার চ্যাপ্টারে আপনি চলে গেলেন, সাধারণ জ্ঞানে চলে গেলেন, ভালো কথা। এখন সাধারণ জ্ঞান 1 নাম্বার প্রশ্ন আপনি পড়ছেন, সাধারণ জ্ঞান আপনি 1 নাম্বার প্রশ্ন আপনি পড়ছেন, আপনি 1 নাম্বার পারেন। কিন্তু সাধারণ জ্ঞান 1 নাম্বার প্রশ্ন আপনি পড়তেছেন, কিন্তু আপনি ভুল ক্রমে এই বাংলার 1 নাম্বার বৃত্ত ভরাট করতেছেন। আপনি পড়তেছেন সাধারণ জ্ঞান, কিন্তু বৃত্ত ভরাট করছেন বাংলার। বৃত্ত ভরাট করছেন কি? বাংলার। 2 নাম্বারে আপনি বৃত্ত ভরাট করেন বাংলার। 3 নাম্বারে আপনি বাংলার বৃত্ত ভরাট করেন। আপনার কিন্তু তখন সেন্স কাজ করে না। পরীক্ষার হলে কিছু সেন্স মানুষের কাজ করে না। খুব দ্রুত, খুব এক্সাইটেড হয়ে যায়, খুবই উৎফুল্ল হয়ে যায়, খুবই উত্তেজনা বেড়ে যায়, হরমোন নিঃসরণ হয়। তাহলে দেখুন, আপনি যখন জিকেটা দাগাবেন একটু এনশিওর খেয়াল করবেন যে আপনি জিকের কলামটাতে, আপনি জিকের জায়গাটাতে কি বৃত্ত ভরাট করছেন কিনা, এটা একটু চিন্তা করবেন। ঠিক আছে ভাই, এটা চিন্তা করবেন। বাংলাটা দাগানোর সময় বাংলাতেই ভরাট করবেন। আমার শিক্ষক আমাকে একবার বলেছিল, দেখাইছিল যে তুমি একটা কাজ করবা। কাজটা কি? কাজটা হলো প্রথমে তোমার কোশ্চেন পেপারটা তুমি নিবা, এরপরে তোমার ওএমআর পেপারটা তুমি কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেনের মধ্যে তোমার এই বাম হাতের এই আঙুলটা ধরবা। 1 নাম্বার কোশ্চেনের মধ্যে তোমার বাম হাতের আঙুলটা ধরো, এইভাবে ধরো বাংলার মধ্যে তুমি বাম হাতের আঙুলটা ধরলা। এবার তোমার এই ডান হাতের পেন থাকবে ওএমআর এর এই বাংলার 1 নাম্বারে, বাংলার কোশ্চেনের 2-এ যাবা, তোমার হাত আঙ্গুল 2 চলবে একসাথে, এইভাবে এইভাবে 2 হাত যাবে। তাতে তোমার আর কোনো ভুল হবে না। বুঝতে পেরেছেন? তাতে তোমার ভুল হবে না। আচ্ছা, এইটা আপনি একটু ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে? সেকেন্ড পার্ট, হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে, যেহেতু বাংলায় 15টা প্রশ্ন, ইংরেজিতে 15টা প্রশ্ন, সাধারণ জ্ঞানে 30টা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। আমি জানি না আপনি কোনটাতে আপনার স্ট্রং জোন, কোনটা কি, আমি এটা একদমই জানি না স্ট্রং জোন কোনটা আপনার, বাট আমার স্ট্রং জোন নিয়ে আমি বলি। ধরেন
আমার স্ট্রং জোন হচ্ছে সাধারণ জ্ঞান। তাহলে আমার এই তিনটা সাবজেক্টের জন্য আমি প্রথমে 10 মিনিট করে টাইম বন্টন করে নিব। 10 মিনিট করে টাইম বন্টন করে দিব, ঠিক আছে? 10 মিনিট। আচ্ছা, তাহলে আমি সাধারণ জ্ঞানের জন্য 10 মিনিট টাইম নিয়ে নিলাম, বাংলার জন্য 10 মিনিট, ইংরেজির জন্য 10 মিনিট। খেয়াল করবেন, তাহলে প্রথম 1 থেকে 10 মিনিটের মধ্যে আমি সাধারণ জ্ঞানের 1 থেকে 30টা প্রশ্ন পড়ে ফেলবো। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন পড়ার পর আমি যদি পারি দাগাবো, না পারলে স্কিপ। 2 নম্বর প্রশ্ন পারার হইলে আমি 2 নম্বর দাগাবো। 3 পারলাম দাগালাম, 4 পারলাম দাগালাম, 5 পারলাম দাগালাম, 6 পারলাম না স্কিপ, 7 পারলাম না স্কিপ, 8 পারলাম না স্কিপ। অর্থাৎ আপনি যেটা পারবেন সেটা দাগাবেন, যেটা পারবেন না সেটা দাগাবেন না, সেটা পারবেন না সেটা দাগাবেন না। অর্থাৎ 1 থেকে 10 মিনিটের মধ্যে আপনি সাধারণ জ্ঞানটা 30টা প্রশ্ন পড়ে দাগানোর চেষ্টা করবেন। এবার আসেন, ধরেন আপনি 10 মিনিটের মধ্যে দাগায় ফেলেন, ধরেন 8 মিনিটের মধ্যে সব প্রশ্ন আপনার পড়া শেষ, অধিকাংশ দাগানো হয়ে গেল, আপনারা আরো 2 মিনিট সময় আছে। আপনি এবার আরেকটা কাজ করবেন, 10 মিনিট পর্যন্ত আরেকটা কাজ করবেন। 30 নম্বর প্রশ্ন থেকে আপনি রিভার্স করবেন, 1 নম্বর প্রশ্নতে আবার উঠবেন। অর্থাৎ 1 থেকে 30-এ নামবেন, 30 থেকে উপরে উঠবেন, 1 থেকে নামবেন, 30 থেকে উপরে উঠবেন। এই কাজটা আপনি 10 মিনিটের মধ্যে করবেন, প্রথম 10 মিনিটের মধ্যে। ওকে, যেগুলো পারছেন না একদমই টোটালি স্কিপ। আর প্রথমবারে 100% একদম জানেন যে প্রশ্নগুলো, সেগুলো দাগাবেন। এবং প্রশ্ন আল্লাহর রস্তে আপনি 4টা অপশন পড়বেন, অপশন পড়ে আপনি দাগাবেন, অপশন পড়ে আপনি দাগাবেন। ওকে, এবার আসেন 11 মিনিট থেকে 11 থেকে এর পরের 10 মিনিট, 11 থেকে আপনি 20 মিনিট পর্যন্ত একইভাবে ইংলিশের, খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজির যেই প্রশ্নগুলো মেমোরাইজিং পার্ট, যেই প্রশ্নগুলো মুখস্থ টার্ম, যেগুলো আপনি এক দেখায় পারবেন, সেগুলো সবার আগে দাগাবেন। ইংরেজির মেমোরাইজিং পার্ট, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, যেগুলো মেমোরাইজিং পার্ট, এগুলো সবার আগে দাগাবেন। সেকেন্ড পার্টে আপনার এরপরে যে ইংরেজির গ্রামারের যে কোশ্চেনগুলোর রুলস অ্যাপ্লাই একটু কম করতে হয় বা যেগুলো একটু দ্রুত অ্যান্সার করা যাবে, সেগুলো দাগায় ফেলবেন একুরেটলি। তার মানে একইভাবে অর্থাৎ মেমোরাইজিং পার্ট এরপরে গ্রামার পার্টে যাবেন, মেমোরাইজিং প্রথমে এরপরে গ্রামার পার্টে যাবেন। তার মানে এখানেও 1 থেকে আপনি 15টা প্রশ্নতে যাবেন 10 মিনিটে। 1 থেকে 15টা প্রশ্নতে আপনি যাবেন 10 মিনিটে, আবার 15 থেকে 1-এ রিভার্স করবেন, আবার 15 থেকে 1-এ রিভার্স করবেন, 1 থেকে 15তে যাবেন। এবার আসেন, তাহলে এখানে প্রথম 10 মিনিট, এরপরে 20 মিনিট চলে গেল, এই দুইটা চলে গেল। এবার আসেন 21 মিনিট থেকে, ধরেন আমি প্রথমে যদি, এরপরে যদি আপনি বাংলা দাগান, তাহলে এবার 21 থেকে 30 মিনিটের হিসাবটা আমি করছি। এরপরে আপনি একইভাবে বাংলার ক্ষেত্রে আপনি দেখবেন বিরোচন অংশ কোনগুলো আসছে সেটা আগে দাগান, কারণ বিরোচন অংশ দাগাতে সময় কম লাগবে। বাংলা বিরোচন অংশ থেকে দাগাতে সময় কম লাগবে। সেকেন্ড, বাংলার কবিতা এবং নাটক গদ্য থেকে কোনটা আসছে, বাংলার কবিতা নাটক গদ্য কোনটা আসছে সেটা দাগাবেন সেকেন্ড টার্মে। থার্ড টার্মে আপনি দাগান এবার গ্রামার, কারণ গ্রামারের মধ্যে একটু রুলস অ্যাপ্লাই করতে হয়, রুলস ফুলস আছে, রুলস গুলো দেখতে হয়, অ্যাপ্লাই করতে হয়, এরপরে বুঝতে হয়। সো কাজেই আপনি চেষ্টা করবেন 21 থেকে 30 মিনিটের মধ্যে 1 থেকে 15তে নামার, 15 থেকে ওঠার। আপনার হাতে এরপরে অন্তত 10-15 মিনিট থাকবে। এইবার যেই প্রশ্নগুলো কনফিউজিং, আপনি যেই প্রশ্নগুলো কনফিউশন ফেলে আসছেন, এবার সেই প্রশ্নগুলোতে সময় নেন। আপনি আরো এক্সট্রা বাংলার জন্য 5 মিনিট বরাদ্দ নেন, ইংরেজির জন্য 5 মিনিট বরাদ্দ নেন, আর সাধারণ জ্ঞানের জন্য 5 মিনিট বরাদ্দ নেন, যে আমি কনফিউশন কোশ্চেন গুলো একটু কতটুকু পারছি না পারছি। আবার একটু বলে রাখি, যে প্রশ্নগুলো কখনো শোনেন নাই, কখনো দেখেন নাই, কখনো পড়েন নাই, পরীক্ষার হলে লোভী হয়ে সেই প্রশ্নগুলো একটু দাগায়েন না। ধরেন আপনার টার্গেট কেমন, আপনার সাধারণ জ্ঞানের টার্গেট হচ্ছে আপনি 23 থেকে 24টা কোশ্চেন একদম 100% দাগান, একদম 100। 23 থেকে 24টা কোশ্চেন একদম 100% দাগান। আচ্ছা, মেহেরিমা জাহান বলছে ক্লাস কখন শেষ হবে, আপনি এত কথা বলেন, কখন ক্লাস শেষ হবে? দেখেন
23 থেকে 24টা সাধারণ জ্ঞান আপনি একদম একুরেটলি দাগান। ওকে, এরপরে আসুন ইংরেজি, আপনি অ্যাটলিস্ট 10টা কোশ্চেন একদম 100% রাইট করে দাগান। বাংলার 10টা প্রশ্ন একদম একদম শিওরলি দাগান। এরপরে এরপরে আপনি যদি দেখেন সাধারণ জ্ঞানের 2 থেকে 3টা প্রশ্ন আপনি কখনোই শোনেনই নাই, কখনো দেখেনই নাই, আপনাকে কখনোই আলোচনা করা হয়নি, অ্যাটেম্প করার কোনো দরকার নাই। কারণ ওই 2-1টা প্রশ্নের জন্য অ্যাটেম্প করতে গিয়ে ভুল হয়ে যাবে, ওটা দরকার নাই। ইংরেজির কোনো একটা গ্রামার খুবই কনফিউজিং মনে হচ্ছে, পারছি না, একটু ছেড়ে দেন, 1 মার্ক ছেড়ে দিলে কোনো সমস্যা নাই। কিন্তু এমন যেন না হয় কারক একটা বাংলার কারক সলভ করতে গিয়ে আপনি 5 মিনিটই নষ্ট করে ফেলছেন, এটা যেন না হয়। ওকে, এটা যেন না হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলি, শেষ কথা, আরেকটা কথা বলি, সেটা শোনেন একটু মন দিয়ে। পরীক্ষার হলে আরেকটা কাজ ঘটে, আমাদের আরেকটা মাথা চিন্তা হয়, সেটা হলো ধরেন আপনি সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন স্কিপ করে আসছেন, সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন স্কিপ করলেন, ধরো 2 নাম্বার প্রশ্ন আপনি স্কিপ করলেন, 3 নাম্বার প্রশ্নটা পড়তে গিয়ে আপনার 2 নাম্বার প্রশ্নের চিন্তা মাথায় থেকে যায়। 2 নাম্বার প্রশ্ন স্কিপ করলেন, এবার 3 নাম্বার প্রশ্ন আপনি দাগাইতে আসলেন, দাগাইতে এসে গিয়ে আপনার ওই 2 নাম্বারটাও আপনার মাথার মধ্যে থেকে যায়। এর ফলে যেটা হয়, 3 নাম্বার প্রশ্ন গিয়ে ক এর জায়গায় খ দাগায় ফেলেন, খ এর জায়গায় গ দাগায় ফেলেন, এটা হয়। কাজেই যখন যেটা স্কিপ করছেন ওই মুহূর্তে ওটা বাদ, টোটালি মাথা থেকে ওটা বাদ, মাথা থেকে এটা বাদ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এই মোটামুটি কথাবার্তা ছিল রিটেনের ক্ষেত্রে। রিটেনের ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে বলি, রিটেনের ক্ষেত্রে আমি আবার একটু বলি, রিটেনের ক্ষেত্রে আমি আবার একটু বলি যে একটা মিনিট, রিটেনের ক্ষেত্রে আমি আরেকবার একটু বলি যে আপনারা রিটেনটা যে কাজটা করবেন, হ্যাঁ রিটেন যে কাজটা করবেন, একটু অল্প মানে অল্প লেখার মধ্যে অধিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। লেখা মানে জায়গা তো কম থাকে, মানে অনেক উল্টাপাল্টা তথ্য স্টুডেন্ট লিখে আসে, আপনি একটু স্ট্র্যাটেজি ফলো করবেন, স্ট্র্যাটেজি ফলো করে লিখবেন, যেন আপনার লেখা একটা লাইনের মধ্যেই অনেকগুলো ইনফরমেশন আপনি যেন দিতে পারেন। লেখার ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকেন, একটু বানান ভুলের ক্ষেত্রে সতর্ক থাকেন, কাটাকাটি থেকে সতর্ক থাকেন, প্রশ্নকর্তার প্রশ্নটা বুঝে তারপরে লিখেন। প্রশ্ন চাইলো একটা, লিখে দিয়ে আসলেন আরেকটা, দরকার নাই, এটা যেন না হয় আর কি। ঠিক আছে, এই মোটামুটি কথাবার্তা ছিল। আর আরেকটা বিষয়, আপনাদের পরীক্ষা 10টা বা 11টা হোয়াটএভার যেটাই হয় না কেন, আপনি একটু প্লিজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভালো করে নাস্তা খেয়ে, তেল জাতীয় খাবার না খেয়ে এমন একটা খাবার খাবেন যেটা আপনার অ্যাসিডিটি হয় না, গ্যাসের প্রবলেম হয় না, বমি হয় না, এমন একটা খাবার খাবেন। তেল জাতীয় খাবারটা একটু কম খাবেন, ঝাল জাতীয় খাবারটা একটু কম খাবেন, খেয়ে আপনি সকালবেলা আল্লাহর রাস্তায় সুন্দর করে বের হন। যদি আপনি সিএনজিতে যান, যদি উবারে যান, যদি বাইকে যান, অবশ্যই, আবার একবার বলি, নিজের জীবন থেকে ঘটে যাওয়া কথাগুলো থেকে বলছি, আপনি যে বাসে যে মানে বাইকে যাবেন, আপনি ওই ড্রাইভার ভাইকে 3 বার বলবেন আপনার কেন্দ্রের জায়গাটা কোথায়। আপনি 3 বার করে তাকে বলবেন, আপনি 3 বার করে বলবেন যে ভাই আমার লালবাগ, পুরান ঢাকার লালবাগ, আপনি জায়গাটা চিনছেন? যদি বলে হ্যাঁ, আবার বলবেন আমার পরীক্ষা, আপনি আবার শুনেন, পুরান ঢাকার লালবাগ বলছে, পুরান ঢাকার লালবাগ, নরসিংদীর লালবাগ না, রংপুরের লালবাগ না। অর্থাৎ জায়গাটা ড্রাইভারকে ভালো করে এনশিওর করে তারপরে পরীক্ষার কেন্দ্রে যাবেন। ঠিক আছে? অনেক অনেক দোয়া থাকবে আপনাদের জন্য। দীর্ঘদিন আপনাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির কোর্সগুলো নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত কথাবার্তা হয়েছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সবার জন্য অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে। আমার বিশ্বাস আপনারা যারা মেহিজিকে ফাইনাল সাজেশনটা পড়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের এই সিরিজের পক্ষ থেকে অনেক দোয়া, ভালোবাসা। মানে আমি চাই যে আপনারা আগামীকাল আপনাদের পরীক্ষাটা ভালো থাকুক এবং একটু ঠান্ডা মাথায় আপনি পরীক্ষা দিবেন। আর এরপরে তো আমরা রাতের বেলা প্রশ্ন সলভ ক্লাস দিব ইনশাআল্লাহ। আর যারা ঢাকা ইউনিভার্সিটির না বা সেকেন্ড টাইমার্স আছেন,
তারা একদম আস্থার সহিত আপনি মিহির জিকের ফাইনাল সাজেশনটা পড়েন। আর সাধারণ জ্ঞান যদি মনে করেন যে স্যার আমি একটু আপনার কাছে পড়বো, পেইড ব্যাচে পড়বো, তাহলে আমাদের যে ঢাবির পরবর্তী যে ব্যাচটা, জিকে ব্যাচটা, সেই ব্যাচে ভর্তির জন্য আপনি 01727998624 এই নাম্বারটা যে আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন যে স্যার আমি পড়তে চাই। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ঢাবির পরে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলো, অর্থাৎ আমাদের টার্গেট হলো রাবি, আমাদের সিইউ, আমাদের জিএসটি, আমাদের জাহাঙ্গীরনগর, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়, আমাদের হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি, সেখানে মানবিক ইউনিট আছে। এরপরে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বরিশাল বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একই ব্যাচে একটা ফিতেই পড়াবো সাধারণ জ্ঞান, 1020 টাকা কোর্স ফি। সবার জন্য অনেক অনেক ভালো, অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে একটু দ্রুত ঘুমিয়ে যাবেন। এইচএসসি 24 ব্যাচের ক্যান্ডিডেট ফার্স্ট টাইমার যারা আছেন, আর আগামীকাল থেকে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাআল্লাহ মিহির জিকে পেজ সহ সকল ধরনের পেজ থেকে। আর মিহির জিকে ফাইনাল সাজেশন সংগ্রহ করা যাচ্ছে যে কোনো লাইব্রেরিতে, আপনি পাবেন, রকমারিতে পাবেন, 220 টাকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত।